মিলা, কই তুই? শাওন আমার হাত ছেড়ে দিয়ে রাগী চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে দরজার দিকে তাকাতেই পিসেমনি এসে রুমে ঢুকলো। তারপর শাওনের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, হঠাৎ তুই যে চলে আসিস এমন তো আগে করতি না। আগে তো কাজের চাপে বাড়ির অনুষ্ঠানেও তোর হদিশ পেতাম না। যাক ভালো। শাওন কিছু না বলে বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। পিসেমনি আমার দিকে তাকালেন আর একটু সিরিয়াস হবার ভান করে বললেন, কিরে তুই রেডি? চল তাহলে। শাওন ভুরু কুচকে আমার আর পিসেমনির দিকে তাকিয়ে বলল, কোথায় যাবা তোমরা? কোথাও না, মিলা নিচে গেস্ট রুমে থাকবে। তুই চলে গেলে তারপর না হয় এই রুমে আবার ফিরে আসবে। হোয়াট? ও নিচে কেন? এটুকু বলে শাওন থমকে গেল। পিসেমনি হাই তুলতে তুলতে বলল, তো কি তুই রাখতে চাচ্ছিস? শাওন কিছু না বলে অতি বিরক্ত হয়ে পিসেমনির দিকে তাকালো। পিসেমনি সিরিয়াস হয়ে বলল, তুই এবার একাই ফিরবি। মানে? মানে আর কি, তুই এবার একাই ফিরবি। রান্না থেকে শুরু করে সবই তো পারিস। বৌদি আর কি করবি? এমনিও আমাকে অনেক পিড়াপিড়ি করছিলি ওকে যাতে নিয়ে আসি, তাই এবার নিয়ে নিলাম। যা মিলা চল। শাওন থমকে গেল আর আমার দিকে তাকালো। আমি ওনার দিকে তাকিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম আর মনে মনে বলতে লাগলাম, বাহ, আমাকে ফিরিয়ে আনার জন্য পিসেমনিকে পিড়াপিড়িও করেছে। যাক ভালো, থাকুক উনি ওনার বাড়িতে একা, আমি আর যাবই না। যদিও সবাই অনেক অবাক হলো আর বলল, এটা কেমন কথা, আলাদা থাকবে? তাও পিসেমনি তার সিদ্ধান্তে অটল। পলকে একমাত্র পিসেমনিকে সাপোর্ট দিল। তবে শাওনের বাবা বেশি আপত্তি জানাতেই পিসেমনি বলে উঠলেন, যদি শাওন নিজের মুখে বলে যে মিলাকে ওর সাথে রাখতে চায় তাহলে বিষয়টা ভেবে দেখা যাবে। শাওন কিছুই বলল না, শুধু বুড়ো কুচকে পিসেমনির দিকে তাকালো। অতএব আমার গেস্ট রুমে থাকাটা পাকা হয়ে গেল। আর বাড়িতে খুব শীঘ্রই একটা অনুষ্ঠান আছে। সেটা হলো শাওনের বাবা মার বিবাহ বার্ষিকী। প্রতি বছর এই অনুষ্ঠানে 3 দিন আগে পরিবারের সবাই একত্রিত হয়। এটাই পরিবার থেকে নিয়ম। তবে যা বুঝলাম তা হলো শাওন 3 দিন না, 1 দিন আগে আসে। এতই ব্যস্ত এই জন্য এবার সবাই অবাক হচ্ছে যে উনি 4 দিন আগে এসে গেছেন। আমি গেস্ট রুমে নিজের সব গুছিয়ে নিলাম। কালীবাসের লোকজন বাড়বে, তবে বাড়িটা সত্যি বিশাল, না হলে সবার থাকার জায়গা কখনোই হবে না। বিকালে আমি ডাইনিং টেবিলের ফুলদানির দিকে মনোযোগের সাথে তাকিয়ে দেখছিলাম। পলক হঠাৎ করে পিছন থেকে এসে বলে উঠল, ভাউ। আমি ভয়ে লাফিয়ে উঠলাম আর পলক হেসে দিল। আমি বোকা সেজে গেলাম। পলক হাসি থামিয়ে বলল, ফুল ভালো লাগে? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ অনেক। আমারও। হাসি মুখে বলল পলক। শাওন সিঁড়িতে নিচে নামছিল। আমাদেরকে দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল। আমি ওনাকে দেখে মুখ কালো করে ফুলের দিকে মনোযোগ দিলাম। পলক কিছু একটা বুঝতে পেরে আমার সোজাসুজি এসে বসলো। তারপর বলল, মিলা হাত পাতো। আমি ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কেন? পলক বলল, আরে পাতো তো। আমি হাত পাতলাম। পলক আমার হাতে কতগুলো গোলাপের পাপড়ি দিল। আমি অবাক হয়ে বললাম, আপনার হাতে এগুলো কি করে এলো? পলক হাসি মুখে বলল, ম্যাজিক। আমি একটা হাসি দিলাম। তারপর শাওনের দিকে তাকালাম। সাথে সাথে হাসি গায়েব হয়ে গেল। উনি আমার দিকেই তাকিয়ে আছেন, কিন্তু কড়া চোখে। আমি মুখ ঘুরিয়ে হাতের গোলাপের পাপড়ির দিকে মনোযোগ দিলাম। তোমার ফেভারিট ফুল কি? গোলাপ? আমি হাসি মুখে বললাম, না, পদ্ম। পলক একটু অবাক হয়ে গেল আর বলল, পদ্ম? সাধারণত মেয়েরা গোলাপই পছন্দ করে, জানতাম। আমি কিছু না বলে শুধু হাসলাম। তারপর শাওনের দিকে তাকালাম, কিন্তু শাওন নেই। গেল কই? আমি এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলাম। চলে গেছে উপরে। একটা বুড়ো উঁচু করে বলল। আমি হকচকিয়ে পলকের দিকে তাকালাম। পলক একটা মিষ্টি হাসি দিয়ে উঠে চলে গেল। সন্ধ্যার সময় আমি আরেকবার গোসল করে নিলাম। তারপর মাথা মুছতে মুছতে বের হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় চোখ রাখতে চমকে গেলাম। শাওন আয়না সোজা পিছনে কাবাডে বুকে হাত গুজে হেলানে দাঁড়িয়ে আছে আর আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। সত্যি নাকি ভুল দেখছি আমি? আমি ফট করে পিছনে ঘুরলাম। আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ এটা সত্যি উনি। কিন্তু উনি আমার রুমে কেন এসেছেন? আমি দরজা দিকে তাকালাম। দরজা উনি লক করে দিয়েছেন। আমি কি বলবো বুঝতে পারলাম না। শাওন আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তখন আমি ফট করে বলে উঠলাম, কেন এসেছেন এখানে? শাওন বুড়ো কুচকে বলল, আমার ইচ্ছা। বলতে বলতেই শাওন আমার অনেক কাছে চলে এলো। আমি ঘাবড়ে গেলেও জায়গাতেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওনার চোখের দিকে তাকালাম না। শাওন বুড়ো কুচকে তাকিয়ে বলল, আমার সাথে জংলি বিড়ালের মতো বিহেভ করো, কিন্তু অন্যদের সাথে কথা বলার সময় তো হাসতে হাসতে গড়িয়ে পড়ো। আমি বুড়ো কুচকে ওনার দিকে তাকালাম। আপনি আমাকে জঙ্গলি বললেন? আমি ওনার দিকে রেগে তাকিয়ে বলে উঠলাম, কি? আমি জঙ্গলি? আর আপনি কি, বুনো গরিলা একটা? উনি স্বাভাবিক চোখে তাকিয়ে আমার কাছে আরেকটু এগিয়ে আসলেন। আমি একটু ঘাবড়ে গিয়ে সাথে সাথে সরে চলে আসতে চাইলাম, কিন্তু উনি আমার হাত ধরে টেনে
ওনার কাছে নিয়ে আসলেন আর অন্য হাতে আমার কোমর জড়িয়ে ধরলেন। আমি এবার সত্যি অনেক ঘাবড়ে গেলাম। কি করতে চাইছেন উনি? আমি একটা ঢোক গিলে বললাম, কি চান আপনি?" শাওন গম্ভীর গলায় বলল। লিপস্টিক কেন পরেছো? ওনার এই অদ্ভুত প্রশ্নে আমি হতভম্ব হয়ে ওনার দিকে তাকালাম। উনি এক আঙুল দিয়ে আবার আমার লিপস্টিক মুছে দিলেন। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। উনি শক্ত চোখে তাকিয়ে বললেন, আর দিবা না, শুধুমাত্র আমার সামনে ছাড়া আর কারো সামনে দিবা না। আমি চোখ খুলে ওনার দিকে তাকালাম। আমি ওনার কথাগুলো অনেক অবাক হলাম। উনি আমাকে ছেড়ে দিয়ে আয়নার সামনে ড্রেসিং টেবিল থেকে কয়েক গুচ্ছ গাঁথা পদ্ম নিলেন। আমি হা হয়ে রইলাম। উনি এগিয়ে এসে আমার মাথায় সেটা পরিয়ে দিলেন। আমি বড় সড়ো চোখ করে ওনার দিকে তাকালাম। উনি কেন আমার জন্য? ফট করে মাথার থেকে মুকুটের মতো জিনিসটা চোখের উপর এসে পড়ল। হয়তো বেশি ঢিলে হয়ে গেছে। শাওন শব্দ ছাড়াই হেসে দিল আর বলল, আমি মনে করেছিলাম তোমার মাথা মোটা, বাট না, মাথা ছোট। ওনার কথার ধরনে আমি বুঝলাম উনি হাসছেন। আমি একবার দেখতে চাই ওনার এই হাসি মুখটা, খুব ইচ্ছে করছে। আমি হাত দিয়ে চোখের উপর থেকে পদ্মের মুকুট সরাতে যাওয়ার সাথে সাথে শাওন আমার হাত ধরে নিল। কি করছেন আপনি বলে আমি অন্য হাত দিয়ে সরাতে গেলাম, কিন্তু শাওন সেই হাতটাও ধরে নিল। অসহ্য! গরিলাটা এখন আমাকে পদ্মকানা করে রাখতে চাইছে নাকি? যদিও তালকানা শুনেছিলাম, কিন্তু পদ্মকানা শুনিনি। কিন্তু আজ নিজেই পদ্মকানা হয়ে আছি। কয়েক সেকেন্ড ওভাবেই রইলাম, কারণ উনি আমার হাত ছাড়লেন না। কয়েক সেকেন্ডের মাথায় আমি বুঝতে পারলাম যে উনি আবার আমার খুব কাছে চলে এসেছেন। কি করতে চাইছেন উনি? এদিকে আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎই ওনার নিঃশ্বাস আমার মুখের ওপর হঠাৎই ওনার নিঃশ্বাস আমার মুখে পড়তে আমি ভয়ে ঢোক গিললাম। উনি সেদিনের মতো আমাকে আমার ঠোঁট কাঁপতে লাগলো। তখনই দরজায় টোকা পড়লো আর আমি ফট করে মুখ সরিয়ে ফেললাম। আমার হাত অনেক জোরে জোরে বিট করছে। শাওন আমার হাত ধরেই রইল। মিলা, কই তুই? বের হ জলদি। আমি নিজের হাত ছাড়িয়ে নিয়ে শাওনের দিকে সরে চোখ থেকে করে নামালাম। তারপর ওনার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম, কারণ উনি স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে, যেন কিছুই হয়নি। ওদিকে কাকিমণি দরজা ধাক্কিয়ে যাচ্ছে। আমি উত্তর যে দেব, মুখ থেকে কিছু বেরো হচ্ছে না। আমি ভয়ে কাচুমাচু হয়ে রইলাম। তোর কি শরীর খারাপ? কিছু হয়েছে নাকি? কি মনে চিন্তিত হয়ে বলল। আমি এবার দরজার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে উঠলাম, না, আমি ঠিক আছি। কাকি মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তো আয় জলদি, কাজ আছে। বলে কাকিমণি চলে গেল। আমি ওনার চোখের দিকে না তাকিয়ে স্থির গলায় বললাম, আপনি এইমাত্র আমাকে। আমি আর বলতে পারলাম না, চুপ হয়ে গেলাম। কিস করতে চাচ্ছিলাম। শাওন শান্ত গলায় বলে উঠল। আমি চোখ বড় সড়ো করে ওনার দিকে তাকালাম। উনি সিরিয়াস চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি চোখ সরিয়ে নিলাম। উফ, আমি বুঝি না হঠাৎ হঠাৎ ওনার কি হয়। সেদিন একবার এমন করেছেন, পরে আবার আমার সাথে কেমন ব্যবহার দিচ্ছিলেন। মাথাটা গেছেন নাকি ওনার? ওনার কারণে দেখা যাবে একদিন আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমি অন্যদিকে তাকিয়ে কথা ঘুরিয়ে বললাম, প্লিজ যান এখন, নইলে আবার কেউ এসে পড়বে। কথাটা পড়ে আমি আর দাঁড়ালাম না। পদ্মের মালাটা আর তোয়ালেটা ড্রেসিং টেবিলে রেখে দরজা খুলে বের হয়ে গেলাম। আমি ডাইনিংয়ের সামনে আসতে কাকিমণি বলল, এত সময় লাগালি আসতে? তোর মুখ শুকিয়ে গেছে কেন? আমি হাসার চেষ্টা করে বললাম, কই না তো। আর তোর লিপস্টিক এমন অবস্থা হলো কিভাবে? কাকিমণি বলে উঠল। আমি এবার হক চুকিয়ে গেলাম। কাকিমণি কপাল চাপড়ে বলল, হায় রে, এত সময় বসে দরজা আটকে কি করলি তুই? চুলগুলোও তো আঁচড়াসনি। যা, আয়না দেখে আয়। আমি অন্যের এক প্রান্ত হাতে ধরে ভয় এদিক ওদিক তাকাতে থাকলাম, কারণ শাওনকে তো এখনো বের হতে দেখিনি। হয়তো উনি এখন আমার রুমে আছে, জানি না কেন, কিন্তু যেতে অনেক ভয় করছে। দাঁড়িয়ে আছিস কেন? যা। বুড়ো কোচকে তাকিয়ে বলল কাকিমণি। যা যা করছে, উফ, ভাল লাগে না। যাচ্ছি, আমি শুকনো মুখ করে বলে ভয়ে ভয়ে নিচের রুমের দিকে গেলাম। আর ভয়ে কাছুমাছু হয়ে রুমে ঢুকলাম। এদিক ওদিক চোখ পুলিয়ে শান্তি পেলাম, কারণ শাওন নেই। একটা হাঁপ ছেড়ে আয়নার সামনে আসলাম, কিন্তু চিন্তা করতে লাগলাম যে উনি গেল কোথায় তাহলে? গেস্ট রুম। গেস্ট রুম থেকে বের হলে তো ডাইনিংয়ের সামনে দিয়ে, তারপর উপরতলায়, অর্থাৎ ওনার রুমে যেতে হবে। যাই হোক, আমার কি? আমি আয়নার দিকে তাকালাম। ঠোঁটের লিপস্টিকের অবস্থা মুছে কি বানিয়ে দিয়েছে গরিলা একটা। কিন্তু লিপস্টিক দিলে ওনার কি সমস্যা? চিন্তা করেই আমি মুখ ভেঙে দিলাম। তারপর পদ্মের মালাটা কাবার্ডে রেখে নিজেকে ঠিকঠাক করে নিয়ে রুম থেকে বের হলাম। ডাইনিংয়ে আসতেই আমার গুণধর শাশুড়ি আমাকে ইশারা করে বলে উঠল, ও করবে রান্না?
আমি হা করে তাকিয়ে রইলাম, কারণ কি বিষয়ের কথা হচ্ছে বুঝলাম না। কাকিমণি হাসি মুখে বলল, ও কি পারবে? শাশুড়ি মা চোখ পাকিয়ে বললেন। পারবে না কেন, পারতে হবে। তারপর আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, পারবে না। আমি বুঝলাম যে কাল আমাকে সবার রান্না করতে হবে। এটা আবার কঠিন কি? কি মনে করে শাশুড়ি আমাকে? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ অবশ্যই পারবো। কি কি করতে হবে? কাকিমণি অবাক হয়ে গেল আর বলল, তুই পারবি? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। পিসিমণি খুশি হয়ে বলল, পোলাও, বেগুন ভাজি, রোস্ট, এটুকুই। যাক অল্পই তো তাহলে। মনে মনে বললাম আমি, যদিও রোস্টটা তো ভালো পারি না, কারণ করিনি কখনো, কিন্তু জানি তাই করলে যে মন্দ হবে এমনও না। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, আর শাওনের জন্য কুমড়ো ভাজি করবা। ওনার নাম শুনে আমার হার্টবিট বেড়ে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কালকে আমরা শপিংয়ে যাব, বুঝলি? বাড়ির সবার জন্য শপিং করব। হাসি মুখে বলল কাকিমণি। আমি উত্তরে শুধু হাসলাম। তাহলে এখন ডিনার রেডি করে ফেলি, সবাই এখনই খেতে চলে আসবে। খাবারের টেবিলেও পিসিমণি আমাকে এক কোণায় বসান, অর্থাৎ শহরে থেকে অনেক দূরে। দুপুরের মতো রাতেও তাই করলেন। আমিও ওনার মুখোমুখি হতে চাইছি না, কারণ কেমন কেমন ভয় লাগে যেন এখন, যে আগে কখনো লাগেনি। জলদি খাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। কিন্তু এখন সমস্যা হলো, স্নোবেলটার খবর নেই। রাত তো অনেক হতে চললো, রাতে খাবার সময়ও দেখিনি। গেল কোথায়? এত সময় তো চলে আসার কথা। রাতে তো কিছু খায়ও নিও। প্রথমে নিজের রুমে ভালো মতো খোঁজ নিলাম, কিন্তু কোথাও নেই। তারপর রুমের বাইরে সব জায়গায় খুঁজতে লাগলাম, নিচতলায় কোথাও নেই। এখন বাকি উপরতলা রুমগুলো, সবাই তো ঘুমাতে গেছে। এখন আমি কোথায় খুঁজবো? পরক্ষণে মনে হলো ভুলে শাওনের রুমে চলে গেল নাকি, কারণ ওর বিছানা আমি ওর রুমে বানিয়ে দিয়েছিলাম গত রাতে। এখন কি করব? ওনার রুমে যাব ভেবেই তো হার্টবিট অনেক বেড়ে যাচ্ছে। ঠোঁট কামড়ে চিন্তা করতে লাগলাম কি করব। পরে গুটি গুটি পায়ে ওনার রুমের দিকে গেলাম। রুমের দরজা পুরো খোলা, কিন্তু লাইট বন্ধ করা, এই জন্য চারিদিকে আবছা অন্ধকার। আমি দরজার বাইরে থেকে ভিতরে উকি দিলাম। রুমও তো পুরো ফাঁকা, অর্থাৎ শাওন নেই। আমি ঢুকে পড়লাম আর একে গিয়ে আলমারির পাশে স্নোবেলের ঘুমানো জায়গায় দাঁড়ালাম। স্নোবেল নেই। আমি একটা ক্লান্তি নিঃশ্বাস ফেললাম। কোথায় হারিয়ে গেল স্নোবেল? সাথে সাথে পিছন থেকে শাওন বলে উঠল, এত রাতে আমার রুমে কি করছো? আমি চমকে ঘাড় ঘোরালাম। উনি দরজার কাছে দাঁড়িয়ে আছেন, মাত্র এলেন হয়তো। ওহ, ওনাকে এক্ষুনি আসতে হলো। কি করবো এখন? আমি এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম, আমি খুঁজতে, মানে স্নোবেল, আমার সব কথা উল্টোপাল্টো হয়ে গেল। উনি পুরো কুচকে তাকিয়ে রইলেন। আমি একটা নিঃশ্বাস জোরে বের করে দিলাম আর সাহস জুগিয়ে একটা বলে গেলাম, স্নোবেলকে খুঁজতে এসেছিলাম, কিন্তু এখানে নেই। এখন আমাকে যেতে দিন। আমি ধরে রেখেছি তোমাকে? আমি বুঝলাম যে আমি বোকার মতো একটা কথা বলে ফেলেছি। আসলে উনি দরজার কাছে দাঁড়ানো, বলতে গেলে ওনার পাশ দিয়ে আমাকে বের হতে হবে। আমার হাতটা এদিকে এত জোরে জোরে লাফাচ্ছে যে এক্ষুনি বের হয়ে আসবে। আমি একটা ঢোক গিলে ওনার দিকে এগিয়ে গেলাম, কিন্তু ওনার কাছে যাওয়ার আগে উনি আমার দিকে এগোতে লাগলেন। ভয়ে আমি থমকে গেলাম। এখন আবার কি? আমি পিছুতে পিছুতে কাপা গলায় বললাম, এগোচ্ছেন কেন? শাওন এগিয়ে আস্তে আস্তে বুড়ো কুচকে তাকিয়ে বলল, এত রাতে আমার রুমে এসেছো, তোমার মনে হয় আমি কিছু না করেই তোমাকে যেতে দেব? ওনার কথা শুনে আমি শিউরে উঠলাম। কিছু না করে মানে? পিছুতে পিছুতে দেওয়ালে পিঠ থেকে গেল। এদিকে শাওনও আমার খুব কাছে চলে এসেছে। এখন কি করব আমি? শাওন আমার দুই পাশে দুই হাত রাখতেই আমি ভয় কাছুমাছু হয়ে একটা ঢোক গিলে নিলাম। এ কেমন চালা! কি চান উনি এখন আবার? আমি এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, কি করতে চান? শাওন আরও কাছে আসতে আমি ওকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু উনি আমার দুই হাত ধরে নিলেন আর দেওয়ালের সাথে চেপে ধরলেন। আমি হকচকে গেলাম আর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, কি করছেন আপনি? কি করছেন আপনি? শাওন আমাকে আরো চমকে দিয়ে আমার গলায় মুখ ডুবিয়ে দিয়ে গভীরভাবে কিস করলো। ওনার হঠাৎ এমন করাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল আর আমি নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিলাম। শাওন মুখ সরিয়ে নিয়ে আমার দিকে তাকালো। আমি আস্তে আস্তে চোখ খুললাম, কিন্তু চোখ নামিয়ে রাখলাম। ওনার দিকে তাকালাম না, বরং এখন আমার শরীর রীতিমতো কাঁপছে। শাওন শান্ত গলায় বলল, এখনো তো আমি কিছুই করিনি। আমি চমকে ওনার চোখের দিকে তাকালাম আর একটা ঢোক গিললাম। হঠাৎই পায়ের কাছে স্নোবেল এসে ঘুরঘুর করতে লাগলো। আমি নিচের দিকে তাকালাম। শাওন স্নোবেলের দিকে ভুরু কুচকে তাকালো। সাথে সাথে আমি আমার হাত ছাড়িয়ে নিলাম, আর হাত ছাড়িয়ে আমি আরেকটু দাঁড়ালাম না। ওনাকে সরিয়ে দিয়ে দৌড়ে ওনার রুম থেকে বের হয়ে এলাম।
আজ আমাকে দুপুরে রান্না করতে হবে। সকাল থেকে বাসা ফাঁকা ফাঁকা হয়ে গেল, কারণ শ্রাবণের মা, পিসিমণি আর কাকিমণি শপিংয়ে চলে গেছেন। পলক ওনাদের নিয়ে গেছেন। শ্রাবণের বাবা অফিসে, আর পিসিমণির খবর নেই। মোট কথা, ওনারা আস্তে আস্তে রান্না সব আমাকেই করে দিতে হবে। আর আজ বিকালে সবাই চলে আসবে। আমি ওড়নাটা এক জায়গায় রেখে অ্যাপ্রন পরে নিলাম। তারপর প্রথমে বেগুনগুলো তেলে ভেজে নিলাম। অনেকদিন পর বেগুন, ভেবেই মজা লাগছে, আমার অনেক পছন্দের। কিন্তু এরপরে ভাজবো কুমড়ো। কুমড়োর দিকে তাকিয়ে আমার গত রাতের কথা মনে পড়ে গেল। তার সাথে হার্টবিট আবার বেড়ে গেল। আমি চোখ বড়সড় করে নিজেকে এক হাত দিয়ে বাতাস করতে লাগলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি অসহ্য! আমি নিজের মাথা এদিক ওদিক ঝাঁকিয়ে সব চিন্তা দূর করে কুমড়োগুলো লম্বা লম্বিভাবে ছুরিতে কাটতে লাগলাম, কিন্তু কাটতে গিয়ে অন্যমনস্ক হয়ে গেলাম। শাওনের ব্যবহার অনেক বদলে গেছে। উনি কি তাহলে আমাকে পছন্দ? আমার মুখে একটা হাসি চলে এলো, কিন্তু অন্যমনস্ক হয়ে থাকার কারণে ছুরিতে হাত কেটে গেল। আমি আস্তে করে বলে হাতের দিকে পুরো কুচকে তাকালাম। ওদিকে বেগুনগুলো চুলোর ওপরে, সাথে সাথে এগিয়ে গিয়ে চুলো অফ করলাম। বেগুন তো মনে হয় পড়েনি। যাক বাবা! হঠাৎ শাওন পিছন থেকে এসে আমার হাত ধরে টেনে ট্যাপের কাছে নিয়ে গেল। রান্না করতে না পারলে করতে আসো কেন? শাওন রেগে ভুরু কুচকে তাকিয়ে বলল। আমি হা হয়ে গেলাম আর বললাম, পারি না মানে? আপনি বেশি জানেন, আপনার চেয়ে ভালো পারি। এই জন্যই তো এই অবস্থা। শাওন আমার আঙুল ট্যাপের নিচে ধরে রেখে বলল। আবার গত রাতের কথা মনে পড়ে গেল, আর আমি ফট করে চোখ সরিয়ে নিলাম। শাওন ভুরু কুচকে তাকিয়ে বলল। কি? আমি নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, এখন ঠিক আছি, আপনি চান। শাওন আবার আমার হাত ধরে নিল। তারপর ট্রেনে নিয়ে ড্রেসিং রুমের সোফাতে বসালো। আর কোথা থেকে আবার সেই ব্যান্ডেজ, স্যাভলন আর তুলো নিয়ে এলো। তারপর আমার পাশে বসে ভ্রু কুচকে অতি মনোযোগের সাথে ড্রেসিং করতে শুরু করে দিলেন। ওনাকে প্রথম আমি নিজের এত কাছ থেকে দেখছি। এর আগে দেখেছি বলে মনে পড়ে না। ইচ্ছে করছে ওনার গালে একটা কিস করে দিই। এমন একটা ইচ্ছার সাথে আমি চোখ নামিয়ে অন্যদিকে তাকালাম। দিন দিন কীসব চিন্তা আসছে আমার মাথায়। উনি একটা ব্যান্ডেজ লাগিয়ে আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে বললেন, রান্না করা লাগবে না তোমার। আমি চোখ পাকিয়ে বললাম, তো সবাই দুপুরে মুখ দেখা দেখি করে পেট ভরবে? আমি করে নেব। বলে শাওন উঠে দাঁড়িয়ে রান্না করে চলে গেল। আমি অবাক হয়ে উনার পিছন পিছন চলে এলাম। উনি আমাকে দেখে এপ্রন পরতে পরতে রেগে বললেন, আবার এখানে এসেছো কেন? আমি ভুরু কুচকে তাকিয়ে বললাম, একটা আঙুল কেটেছে, পুরো হাত কাটেনি। তাছাড়া এমন অনেকবার কেটেছে আমার বাড়িতে থাকতে, তাও রান্না করেছি আমি। বলে আমি এবার এগিয়ে গিয়ে ছুরি ধরলাম কুমড়ো কাটার জন্য। আর তখনই শাওন পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার 2 হাত ধরলো। আমি চমকে গেলাম। শাওন পিছন থেকে আমার কানে শান্ত গলায় বলল, সোজাভাবে কথা শুনবা নাকি কাল রাতের মতো কিছু করব? আমি চোখ বড়সড় করে শাওনের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, শুনবো, প্লিজ ছাড়ুন। শাওন আমাকে ছেড়ে দিল। আমি সাথে সাথে একটু সরে গিয়ে দাঁড়ালাম আর অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি একে একে সব করতে লাগলেন। আমি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। উনি সব কাজে অনেক সিরিয়াস হয়ে করেন, এটা অনেক ভালো লাগে। আমি না রোস্ট বানানোর পদ্ধতিটা বেশ ভালো করে খেয়াল করলাম। রোস্টগুলো লবণ, টক দই, আদা, রসুন দিয়ে কিছু সময় মাখিয়ে রাখলেন। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে সেগুলো বাদামি রং করে ভেজে তুলে নিলেন। তারপর কষানো সব বাটা মশলায় রোস্টগুলো দিয়ে দিলেন। যাক, এখন থেকে আমিও পারবো। সব রেডি করে উনি টেবিলে সাজিয়ে দিলেন। তারপর আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়েও চোখ সরিয়ে নিলাম। উনি শার্টের ভাঁজ করা হাতা ঠিক করতে করতে চলে যেতে লাগলেন। ফট করে আমি বলে উঠলাম, ধন্যবাদ অনেক। উনি ঘুরে আমার দিকে বুড়ো কুচকে তাকালেন। তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি চোখ বড়সড় করে ফেললাম। এখন যদি আবার উনি আমাকে কালকে রাতের মতো ভেবে আমি ভয় কাচুমাচু হয়ে গেলাম আর চোখ সরিয়ে নিলাম। উনি এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। আমি চোখ বড় সড়ো করে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম। শাওন কিছু না বলে ফিরে চলে গেল। আমি হাঁপ ছেড়ে নিজের রুমে চলে গেলাম। আমি গোসল সেরে ডাইনিংয়ের সামনে দাঁড়াতে না দাঁড়াতে কাকিমণিরা শপিং করে হাজির হয়ে গেল। পলক সোফায় বসতে বসতে বলল, ও কি সুন্দর গন্ধ বের হয়েছে খাবারের, মজা করে খাবো আজ। আমি মিষ্টি হাসি দিলাম। যদিও এগুলো আমি কিছুই করিনি, সব শাওনই করেছে। একটু পরে সবাই খেতে বসে গেল। কাকিমণি সবাইকে খাবার দিতে লাগলো। শাওন নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে আমার দিকে তাকালো। আমি একপাশে দাঁড়িয়েছিলাম। ওনার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম। পলক খাবার মুখে দিয়ে বলে উঠল, ও ওয়াও মিলা, অনেক মজা হয়েছে, সত্যি অনেক ভালো রান্না করো।
আমার শাশুড়ি কিছু না বলে বুড়ো কুচকে তাকিয়ে আছেন। যদি এত তারিফ সব শাওনের পাওয়া উচিত। আমি শাওনের দিকে তাকালাম, উনি চুপচাপ খাচ্ছেন। আমি ওনার দিকে তাকিয়ে থেমে থেমে বললাম, আমি করিনি রান্না। শাওন খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো। শুধু শাওন না, সবাই তাকালো। শুধু শাওনের মা নিচে প্লেটের দিকেই তাকিয়ে রইল। কাকিমণি অবাক হয়ে বলল, তুই করিসনি তো ভূত করেছে? পিসামণি বুঝতে পেরে হাসতে লাগলো। কাকিমণি বুঝলো না, তাই আমাকে বলল। তুই করিসনি? তোকে? আমি এক আঙুল দিয়ে শাওনকে দেখিয়ে দিলাম। পলক শাওনের দিকে তাকিয়ে সুর টেনে বলল। ও শাওন বুড়ো কুচকে আমার দিকে তাকালো, কিন্তু আমি চোখ নামিয়ে নিলাম। কাকিমণি হা হয়ে বলল। এত বউ পাগল হয়ে গেলি কবে থেকে? হোয়াট ননসেন্স! বুড়ো কুচকে বলে উঠল শাওন, কিন্তু ইতিমধ্যে সবাই হেসে ডাইনিং কাঁপিয়ে তুলেছে। আমি আগেই বুঝেছি এই রোজ দেখে। শাওনের মা শক্ত মুখে বললেন, দেখে তো মনে হচ্ছে শাশুড়ি খুশি না, কারণ আমি শাওনকে দিয়ে করিয়ে নিয়েছি। সবাই মুচকি মুচকি হাসছে। আমি এদিক ওদিকে তাকাতে লাগলাম। পিসেমণি আমার দিকে তাকিয়ে বলল, খেতে বসে পড়, দেরি করিস না। বিকালে অনেকে চলে এলো। শাওনের সব কাজ নিয়ে এসে হাজির। সবাই আসার পরপরই সেই শপিং করা জিনিস বের করে বসলো সবাই। আমি খানিক দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ শাওনের মা আমাকে শক্ত গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? দেখ কোন শাড়ি নিবি। আমি হকচকিয়ে গেলাম। কাকিমণির মেয়ে নিপে এগিয়ে এসে হাসি মুখে বলল, হ্যাঁ নেও জলদি। শাওন তখনই সিঁড়িতে নিচে নামছিল। নিপা ওকে থেকে বলে উঠল, ব্রো, তোর বউকে কোনটাতে বেশি ভালো লাগবে? আমি হকচকিয়ে গেলাম। শাওন বুড়ো কুচকে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। তখনই পলক আমার পাশে এসে বলে উঠল। লাল শাড়িটা। নিপা একটু চিন্তা করে বলল। লালটা খারাপ না। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল, তুই কি বলিস, লালটা নাকি পিঙ্কটা? লালটা ফালতু, আর আমি কেন চয়েস করতে যাব? ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল শাওন। আমি চোখ পাকিয়ে ওনার দিকে তাকালাম। তারপর এগিয়ে গিয়ে লালটা দিয়ে বললাম, এটা ভালো, আমি এটাই নিব। নিপা হাসি মুখে বলল, হ্যাঁ, যেটা ভালো লাগে নাও। জোস লাগবে তোমাকে। আমি শাওনের দিকে বুড়ো কুচকে তাকালাম। শাওন গম্ভীর চোখে কিছু সময় আমার দিকে তাকিয়ে তারপর নিজের ফোন নিয়ে কাছে ব্যস্ত হয়ে উপরে উঠে গেল। কিন্তু আমার তো পিঙ্কটাই দিতে ইচ্ছে করছে। আমি মনমরা হয়ে দাঁড়িয়ে রইলাম। পলক হঠাৎ আমার হাতে পিঙ্কটা ধরিয়ে দিল আর লালটা নিয়ে নিল। আমি হতভম্ব হয়ে গেলাম। পলক হেসে বলল, ভাইয়াকে জেলাস দেখবো এটা আশা করিনি কখনো। মানে? আমি প্রশ্ন করলাম। পলক মিষ্টি এসে আর কিছু না বলে চলে গেল। যাই হোক, পিঙ্ক শাড়ি পেয়ে খুব খুশি এখন। এটা পরে এসো যাও। শাওনের মা আমাকে বলে উঠল। আমি খানিকটা চমকে গেলাম হঠাৎ ওনার গলা শুনে। কি হলো, যাও? বুড়ো কুচকে বলল শাওনের মা। আমি মাথা নেড়ে বললাম, যাচ্ছি। আর একটা পরো। বুড়ো একটা নেকলেসের বক্সও ধরিয়ে দিলেন। আমি শাড়ি আর নেকলেসের বক্স নিয়ে রুমে চলে এলাম। শাড়িটা পরে চুলগুলো ঘাট থেকে সরিয়ে নেকলেসটা পরে নিলাম। তারপর সাথে থাকা একজোড়া চুড়িও হাতে পরে নিলাম। তারপর মনোযোগ দিয়ে চুড়ির দিকে তাকিয়ে রইলাম। সত্যি অনেক সুন্দর। হঠাৎই ব্লাউজের ফিতায় টান পড়ল। আমি চমকে আয়নার দিকে তাকালাম। সাথে সাথে চোখ বড় সড়ো হয়ে গেল, কারণ শাওন আমার পিছনে দাঁড়ানো আর উনি এইমাত্র আমার পিঠের কাছে ব্লাউজের ফিতা খুলে দিয়েছেন। আমি আয়না থেকে চোখ সরিয়ে নিলাম, কারণ উনি আমার চোখের দিকে তাকিয়ে আছেন। আমি নিচে দুই হাত একসঙ্গে ধরে এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ করে উনি আমার পিঠে কিস করে দিলেন। আমি শিউরে উঠে আয়নার দিকে তাকালাম। উনি গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে তারপর আমার ব্লাউজের ফিতায় হাত দিলেন। আমি মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেললাম। উনি আবার ফিতাটা বেঁধে দিলেন। আমি চোখ বন্ধ করে মাথা নিচু করেই রইলাম। উনি আমার কানের কাছে এসে গম্ভীর গলায় বললেন, শাড়ি লালটাই ভালো বলছিল যে। শুনে আমি চোখ খুললাম, কিন্তু মেঝের দিকে তাকিয়েই রইলাম। শাওন আমার কাছ থেকে সরে রুম থেকে বের হয়ে গেল। উনি বের হওয়ার সাথে সাথে আমি জোরে জোরে শ্বাস নিতে বিছানায় গিয়ে বসলাম। এদিকে হার্টও জোরে বিট করছে, বলার মতো না। উনি এই অদ্ভুত আচরণগুলোর মানে কি? খানিক বাদে আমি বেরিয়ে এলাম। দেখে সবাই বলল ভালো লাগছে। কিন্তু আমার শাশুড়ি মা দেখে ভালো মন্দ কিছুই বললেন না। আমি বুঝি না উনি কিসে খুশি হবেন। সন্ধ্যার সময় কাকিমণি আমাকে ছাদ থেকে আচারের বোতল আনার জন্য বললেন। রোদে দিয়েছিলেন সেটা আজ। আমি খুশি মনে সিঁড়ি দিয়ে প্রথমে দোতলায় উঠলাম। দোতলার একদম কোণার সিঁড়ি দিয়ে উঠলে ছাদ। কিন্তু আমি শাওনের রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম, কারণ ভিতর থেকে শাওনের মায়ের বলা কথা একটা কানে এলো। তুই কি এখনো সুইটিকে পছন্দ করিস? আর এই মেয়েকে কি পছন্দ করিস না? শাশুড়ি মা শাওনের সামনে দাঁড়িয়ে বললেন। আমি বুঝলাম যে উনি আমার কথাই বলছেন। শাওনের রুমে সবাই বসেছিল। ওনার মায়ের প্রশ্নে উনি কোনো উত্তর দিলেন না।
শুধু বুড়ো কুচকে তাকালেন। শাওনের মা বিরক্ত হয়ে বললেন, ভালো না লাগলে বল, ডিভোর্স করিয়ে দিই। তারপর যাকে ভালো লাগে তাকে বিয়ে কর। এভাবে আর কতদিন? ওকে, করিয়ে দাও। এটুকু শুনে আমি থমকে কয়েক পিছিয়ে গেলাম। শাওনের মা রেগে বলল, তাহলে পছন্দ করিস না? বল। শাওন একটা নিঃশ্বাস ফেলে বলল, প্লিজ বন্ধ করো এসব জিজ্ঞেস করা। আমি আর ওখানে না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে নিজের রুমে চলে গেলাম। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে চুপচাপ স্তম্ভিত হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম। উনি আমাকে ডিভোর্স দিতে চান? এটা শুনে খারাপ লাগলেও চোখ দিয়ে পানি পড়লো না, কারণ যথেষ্ট হয়েছে। আমি আর নিতে পারছি না, এখন সত্যি আর নিতে পারছি না। আমাকে পছন্দ যখন করেই না, তখন আমার সাথে এগুলো করার মানে কি? মজা করছে উনি আমার সাথে? আমি একটা অত্যন্ত বিরক্তির নিঃশ্বাস ফেলে নিজের হাতে চুরি করে খুললাম আর মেঝেতে ফেলে দিলাম। এই শাড়িও চাই না আমি। কাবার থেকে 3 পিস নিয়ে পরে নিলাম আর শাড়িটা বিছানার এক পাশে ফেলে রাখলাম। তারপর ব্যালকনি দিকে বসে রইলাম। রাতের খাবারের জন্য নিপা দরজায় নক করলো। আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম। খেতে চলো, সবাই তো এসে গেছে। নিপা হাসি মুখে বলে চলে যেতে লাগলো। আমি নিপাকে ডেকে বললাম, নিপা। নিপা ঘুরে তাকালো। কি? আমি দুপুরে অনেক খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছি না, ঘুমাবো এখন। আমি ম্লান হাসির সাথে বললাম। নিপা ঠোঁট উল্টে মাথা নাড়লো আর বলল, ওকে। তারপর চলে গেল। আমি এসে বিছানায় বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। এদিকে স্নোবেলের আজও কোনো খবর নেই। কোথায় যাই কে জানে। আজের ওকে খুঁজতে গেলাম না, কিন্তু এদিকে রাত যতই হচ্ছে ঘুম আর আসছে না। তুই উঠে ব্যালকনি দিলাম। হঠাৎ শাওন এসে আমার হাত ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে বলল, কি হয়েছে তোমার? খাওনি কেন? আচমকা এমন টান দেওয়ায় অনেক চমকে গেল। পরক্ষণে নাক মুখ শক্ত করে ফেললাম। কেন এসেছেন এখানে বলে উঠলাম আমি। শাওন কপাল কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আমি একটা নিঃশ্বাস ফেলে নিজের হাত ছেড়ে নিলাম। তারপর বললাম, আমাকে একা ছেড়ে দিন প্লিজ। বলে আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু শাওন আমার এক হাত ধরে টেনে আবারও সামনে দাঁড় করিয়ে দিল আর রেগে বলল, আজও বিহেভ করছো কেন? বিরক্তির সাথে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, কেন শুনছেন না? আর ভালো লাগছে না আমার। শাওন এবার রেগে আমার 2 বাহু ধরে দেয়ালের সাথে দাঁড় করিয়ে বলল, আমাকে রাগিও না। তাহলে? তাহলে কি করবেন? আমি ওনাকে থামিয়ে দিয়ে চোখে চোখ রেখে বলে উঠলাম আর বললাম, আমাকে ভালো না লাগলে ভেঙে দিন এই বিয়েটা, ছেড়ে দিন আমাকে। এই সম্পর্কের যেহেতু কোনো মানে হয় না, তাই আমাদের আলাদা হয় ভালো। আপনাকে কষ্ট করে কিচ্ছু করতে হবে না, আমি চলে যেতে পারবো। শাওন স্তম্ভিত হয়ে বলল, মানে? মানে খেলা বন্ধ করুন আমাকে নিয়ে, আমি থাকতে চাই না এভাবে। আমি রেগে বলে উঠলাম। শাওন বুড়ো কুচকে স্তম্ভিত হয়ে তাকিয়ে বলল, আমি খেলছি তোমার সাথে? আমি রেগে চোখ নামিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। তুমি ডিভোর্স চাচ্ছো আমার থেকে? আমি ওনার চোখের দিকে না তাকিয়ে বললাম, হ্যাঁ চাচ্ছি। যেহেতু এসব কিছুর কোনো মানে নেই, তা আমি মনে করব এসব কিছু একটা স্বপ্ন ছিল। শাওন শক্ত মুখে বলে উঠল। ওয়েল। আমি অনেক চমকে ওনার চোখের দিকে তাকালাম। উনি এত সহজে কিভাবে আচ্ছা বলে দিলেন? যেহেতু এটা পুরোটাই তোমার কাছে একটা স্বপ্ন, সো আমি যদি তোমার সাথে কিছু না করেই তোমাকে ছেড়ে দিই, তাহলে আমি প্রচুর পস্তাবো। আমি চোখ বড় সড়ো করে শাওনের দিকে তাকালাম। কি বলছেন আপনি এসব? চমকে বলে উঠলাম। উনি এক টান দিয়ে আমার ওড়নাটা খুলে মেঝেতে ফেলে দিলেন। আমি অনেক চমকে গেলাম। তারপর উনি জোর করে আমাকে কাঁধে তুলে নিলেন। কি করছেন? ছাড়ুন প্লিজ, নামান আমাকে। আমি বলে উঠলাম। শাওন আমাকে বিছানায় নিয়ে ফেললো। আমি অনেক ঘাবড়ে গেলাম। কি করতে চাইছেন উনি আমার সাথে? আমি একটা ঢোক গিলে বললাম, কি জন্য আমাকে এখানে এনেছেন? শাওন রাগ মিশ্রিত একটা হাসি দিয়ে বলল, সেটা করার জন্য যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি চোখ বড় সড়ো করে তাকিয়ে বিছানা থেকে নামতে চাইলাম, কিন্তু শাওন আমার 2 হাত ধরে আমাকে বিছানার সাথে চেপে ধরলো। আমি ভয়ে রীতিমতো হাঁপাচ্ছি। উনি সাথে সাথে আমার গলায় মুখ ডুবিয়ে দিয়ে কিস করলেন। আমি চমকে বলে উঠলাম, কি করছেন আপনি? সারা শরীর শিউরে উঠলো আবার। আর আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি চেষ্টা করেও আমার হাত দুটো ছাড়াতে পারলাম না। এদিকে শরীর ভয়ে কাঁপছে আমার। শাওন গলা থেকে মুখ সরিয়ে আমার কানে কানে বলল, খেলা মানে বোঝো? এগুলোর থেকেও মারাত্মক কিছু করতে পারি। আমি চুপ করলাম আর ভয়ে ভয়ে ওনার দিকে তাকালাম। উনি শান্ত চোখে তাকিয়ে বললেন, কিন্তু আমি তোমাকে জোর করতে চাই না, কখনো করবও না, কারণ আমি সব শিখিনি। তার চেয়েও বড় বিষয় হলো আমি রেসপেক্ট করি তোমাকে। তোমার সাথে খেলার ইচ্ছে হলে অনেক আগে এগুলো করে তোমাকে ছেড়ে দিতাম। আমি চোখ সরিয়ে নিলাম। রেগে বলে উঠল শাওন, আর বাকি রইল ডিভোর্স, জীবনেও পাবা না। আমার কাছে থাকতে তুমি বাধ্য, তোমার ভালো লাগুক আর না লাগুক। ইউ আর ডুম টু বি মাইন। আমি অবাক হয়ে ওনার চোখের দিকে তাকালাম। উনি আমাকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি ওভাবে শুয়ে স্তম্ভিত হয়ে রইলাম।
আমি কি তাহলে ওনাকে ভুল বুঝলাম? আমি উঠে বসলাম আর দরজা থেকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর রুম থেকে বের হয়ে ওনার রুমে চলে গেলাম, কিন্তু উনি কোথাও নেই। কোথায় গেলেন উনি? আমি ওনার রুম থেকে বের হয়ে ছাদে গেলাম, সেখানে উনি নেই। উফ, এখন এত রাতে কোথায় খুঁজবো ওনাকে আমি? সারা বাড়ি খুঁজে ওনাকে পাওয়া গেল না। আমি ক্লান্ত হয়ে শাওনের রুমে এলাম, তারপর মন মরা হয়ে বিছানায় বসলাম। এখন সত্যি অনেক খারাপ লাগছে। কোথায় চলে গেলেন উনি? আমি মন মরা হয়ে বসেই রইলাম। বসে থাকতে থাকতে ঘুমিয়েও গেলাম। ভোরের দিকে চোখ খোলার সাথে সাথে প্রথমে এদিক ওদিক দেখে নিলাম, শাওন কোথাও নেই। ফোন করব, সেটা করলে ভালো হয়। আমি জলদি নিচে নেমে নিচ রুমে গেলাম, তারপর নিজের ফোনটা নিয়ে শাওনকে ফোন করলাম। ফোন ঢুকছেই না। এখন আমার মোটেও ভালো লাগছে না। কোথায় খুঁজবো এখন আমি ওনাকে? কোথায় চলে গেছেন উনি? আমি সকাল অব্দি অপেক্ষা করলাম। ব্রেকফাস্টের টেবিলে এক এক করে সবাই হাজির হলো, শুধু শাওনই নেই। আমি মন মরা হয়ে একটা চেয়ারে বসলাম। আজ আমার শাশুড়িও তো শাওনকে খুঁজছে না। আজই এমনি তো ছেলে ছেলে করে মরেছেন, আমি শান্তিতে বসতেও পারছি না, মনের মধ্যে খচখচ করছে।